সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান তুই তো মজনু ভাই নাটকীকে করে দিতে হাইতি তুই তো বুলেট ভাইয়ের লোকে আগেও অনেক নাটক করছস কি কষ্ট এগুলা হ্যাঁ বুলেট ভাইয়ের সাথে কাজ করছি ঠিক আছে এখন তার কাজ করা যাইবো না কারণ তার নাটকের কোনো ভিউই নাই ভিউ হইলে তাইলে একটা কাজ করা যাইতো শোন ভিউ ছাড়া নায়কের সাথে কাজ করা আর না করা একই কথা তো প্রোডাকশন মিটিং করবে আমার বাসায় আসতে বলো আমি কেন পরিচালকের বাসায় যাব তোমরা এখন যাও গিয়ে বলবে যে আমি অনেক রাগ করেছি আমার বাসায় আসতে প্রোডাকশনের মিটিং যা হবে সব আমার বাসায় হবে ওকে আমি কোথাও যেতে পারবো না মিতা তোমার এই কথাটাতে আমি কিন্তু একমত কে বসে সব তোমার কাজকর্ম এখানে যাও সব তোমার কথা মতো হবো নাফিজা করতে গেলে আমি শুনছে যে আমার মামা তার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সবকিছু আমার লিখে দিয়েছে তারপর থেকে সে তো পুরো পাগল হয়ে গেছে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসে বিয়ের প্রস্তাব দিছে বিয়ে করে ফেলাম দেরি করতেছেন কেন আর নাফিজা তো অনেক সুন্দরী মেয়ে শোনেন আপনার জীবনে কিন্তু নতুন সুযোগ আছে বুঝছেন না আর একটা কথা আপনি একটু আগে কইলেন না যে চাচা তো বুড়া না এক কাম করি ইট দিয়ে সামনের দুটো দাঁত বাড়িতে ফালাই দেই আর চুলগুলো রং করে দেই তাহলে তো হয়ে গেল না না ওটা বেশি আজব হয়ে যাবো গা যেবার চাইতেছি এ কাকা আপনি কি অভিনয় করবেন করবেন অভিনয় করেন এই তোরা কি আমার ভূগোল বোঝাস হ্যাঁ আমি জানি এক প্রকারের মেডিসিন আছে ওইটা দাঁতের মধ্যে লাগাইলেই ফুকলা বোঝা যায় তোরা কি আমার ব্যাকল পাইছ আমারে অভিনয়ের মূলে ঝোলাইয়ে এই মামলায় থেকে বাঁচতে চাস আমি তখন আমি মামলা করুমই আরে মামলা করলে করো গা মামলার হাতে এটার কোনো সম্পর্ক নাই মনে করো যে অভিনয় শেষ করে তুমি চলে যাবে বাড়ি মিলে আর আমি চলে যাবো জেল নাটকের নাম থাকবো কাক্কা শিওর বাইশটা কি তোর এই নাটক তো এমনি জমে দেবো গা না কি তোরা কি আমার লোকে ফাইজলামি করতেছস নাকি তোর কথার মধ্যে কোনো সত্যতা আছে অবশ্যই সত্যতা আছে 2 দিন পর শুটিং তুমি চলো আমাকে লগে রোমিওর সাথে তোমার দেখা করা দিই আমারে অভিনয়ের সুযোগ দিলে তখন আমি আর মামলা করুম না তগো বিরুদ্ধে আমার যত রাগ ক্ষোভ অভিমান যা কিছু আছিল সব আমি তুলে নিলাম রহমান কাকা তুমি কিন্তু আসলে একটা মহান লোক মানে তোমার মতো এরকম উদার মানসিকতা লোক কিন্তু খুব কম পাওয়া যায় আসলে কি কমু আমরা তোমাকে ভুল বুঝছিলাম মানে যা ভাবছিলাম তুমি তা না আমরা কি মিটা যে তোমার বাঁচছি হেও তো তোমাকে তুমি হারে নাই কিন্তু আপন কি মন পর আসলে হয়েছে কি বাঙালি এমন একটা খারাপ লোক হয়েছে যে যতক্ষণ পর্যন্ত দাঁত থাকবো ততক্ষণ পর্যন্ত দাঁতের মর্যাদা দিব না যে দাঁতটা পরে দেবো ওই দাঁত বছর পরে খালি কান্দাকাটি করবো আসলেই চাচা আমি আসলে বুঝতে পারি নাই আপনি বিরাট একজন বিজ্ঞ লোক আমি আপনার নানা মানে অপমানজনক কথাবার্তা বলছি আমার অন্যায় হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন ক্ষমা করে দেন ভালো করে মাফটা ক্ষমা করে দেন প্লিজ ক্ষমা আমি আগেই করে দিছি তোরা বাইরে বাইরে খারাপ হইলেও অন্তরটা তোকে খুব ভালো তখন মন ভালো তো দেখছস হ্যাঁ কাকা কিন্তু ঠিকই বুঝছে যে আমরা উপরে উপরে রং কিন্তু ভিতর ভিতরে সব আমাদের মন মানসিকতা যে ভালো এটা কিন্তু কাকা বুঝে হালাইছে তাহলে কাকা ওই যে ডিরেক্টর তো আপনাকে এবার দেখবো না তাহলে ওই কখন যাবেন না রবি ভাইয়ের হাতে দেখা করবেন নাকি তোরা যখন বলবি তখনই যদি কথা এখনই না এখন না এই ওস্তাদ একটু এফডিসিতে গেছে জরুরি কাজে এফডিসি থেকে আসলেই আপনারা খবর দিব আপনি নিয়ে যাবেন হ্যাঁ তখন যাই ঠিক আছে তাহলে এই সুযোগে আমি ভাইয়ের সাথে কথা বলে রাখি যদি খালি এই সুযোগটা হয়ে যায় তাইলে আমি আর ভাইয়ের বাসায় থাকবো না তবু বাসায় চলে আসি তাহলে আমি একটু আসি আচ্ছা আচ্ছা
খুশি এনে কি কয় এই ক্যাকটাস বুড়া বলে আঙ্গুর বাড়ি থাকবো ও যদি আঙ্গুর বাড়ি ঢোকে তাহলে আমরা থাকতে পারবো আমরা নিজেরা তো ঠিক পারবো না আরে আমরা দুজনে এমন গ্রিঙ্গি করবো বাড়ির আশপাশেই আসতে পারবো না। অসুবিধা নাই কাহা তো রাইতে লুঙ্গি পিন্তা হয় মনে করছে যদি ইন্দুর লুঙ্গির মধ্যে ঢুকাই দেবো সকালবেলা উঠে খবর বাইশটা দিনের বেলা যে কাম আছে করতেছি আইতে তো বাড়ি থাকবো না। চলো জুলিয়া মাইয়াটা আনলগে যে ভাব দেখাইছে ইতিরে কি আর নাটক নেওয়া ঠিক হইব নি? এই তোমার অফিস? এত গরিব অফিস আমি আসলাম কি করে? আমি তো ঢাকা কত কর্পোরেট অফিসে আসা যাওয়া করতাম। কিছু মনে করো না জুলিয়া, গ্রামের মানুষ বাড়িতে বসে থেকে অফিস করে, তাও তো আমার একটা অফিস আছে। তুমি কিন্তু আগে গ্রামের মেয়ে ছিলে, গ্রামের মেয়ে হয়ে তুমি শহর থেকে এসে যেভাবে ভাব তুলে কথা বলছো না, আগে কি ছিলে সব কিন্তু এক প্রকার মানুষের কাছে প্রকাশ করে দেবো। এত ভাব নিয়ে কথা বলো না, ভালো লাগে না। আচ্ছা, তোমার অফিসে কি কোনো লোকজন নেই? তোমার সাথে তো একা অফিসে বসে থাকা যাবে না, তাহলে তো লোকজন আমাকে খারাপ মনে করবে। এই কোন মামুর বুঠা আমাকে খারাপ বলবে? গ্রামের কারোর সাহস আছে টু শব্দ করে আমার সামনে কথা বলবে? আমি তোমার চেহারা দেখার জন্য অফিসে ডাকিনি, তোমাকে নাটক নিয়ে কথা বলবো, ক্যারেক্টার নিয়ে কথা বলবো এই জন্য ডাকিছি। পাইছিলে চা? শোনো, চা বলা তাড়াতাড়ি বলো, রাস্তায় ইংরেজ দাঁড়িয়ে আছে। তোমার সাথে ইংরেজ আছে? তোমার সাথে এই জন্য বাজে ব্যবহার করা যাবে না, এই সিগন্যাল তুমি দিলা। তোমার কথার অর্থ আমি পাইছে লিয়েছি, তুমি ইংরেজের কাছে যাও, তোমার সাথে কোনো কথা বলবো না, যত। আচ্ছা, তুমি কথায় কথা তো মাইন্ড করো কেন? এটা কিন্তু তোমার খুব খারাপ অভ্যাস। সরি, বুলেট একটু দেরি হয়ে গেছে। এই উনি আমাদের নাটকের নায়িকা কেন? জুলিয়া পরিচয় করে দে, উনি হচ্ছে মজনু ভাই। মানে ঠিক আছে তো? হ্যাঁ, একদম খুব সুন্দর আছে, তোমার পারফেক্ট চয়েস। সেটাই, মানে উনি কিন্তু নাটকের ডাইরেক্টর, একটা ভালো গল্প উনি নির্বাচন করেছেন। এটাতে যদি কাজ করতে পারো না, তোমার খুব নাম হবে। ও আচ্ছা, আমি ওনার ইন্টারভিউ নিতে চাই। উনি কোথায় কোথায় কি কি কাজ করছেন, কোন নাটকে কত ভিউ হচ্ছে সেটা আমার জানা দরকার। আর ওনার নাটকটা কোন চ্যানেলে যাবে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। বুলেট, তাহলে তো আমার মনে হয় এখানে আর থাকা চলে না। তুমি এক কাজ করো, তুমি ওনার সাথে গল্প করো। হ্যাঁ, আমার মনে হয় ওনার সাথে আমার কাজ করা সম্ভব হবে না। কি বলছো তুমি কাজ করবে না? এই বোকা, জুলিয়া হচ্ছে ট্রেন্ডিং আর্টিস্ট, ওকে নিয়ে কাজ করা মানে কি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে তুমি জানো? সরি, আমি ভিউর জন্য কাজ করি। আরে যে মেয়ে মজদুর কাজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, সুতরাং তার সাথে তো আমার কোনো কাজ করা চলে না। ওনার কথাই তো মনে হচ্ছে ওনার কোনো নাটকে তেমন কোনো মিলিয়ন ভিউই নেই। সরি বুলেট ভাই, আমি তোমার জন্য এখানে এসেছি, আমি এখন যাব। তুমি যদি কাজ না করো, জোর করে তো তোমাকে আমি কাজ করাতে পারবো না। যাও, করাবো না কাজ, বলা। তোমার বন্ধু যেহেতু তোমার জন্য বাইরে ওয়েট করছে, যাও না, অসুবিধা নাই। আমি তোমাকে আগাই দিতে পারলাম না, ডাইরেক্টর এসেছে তো, ওর লোক একটু কথা বলবো। আচ্ছা বুলেট ভাই, আমাকে 1000 টাকা দাও তো, গ্রামে এসে একদম আমার হাতটা খালি হয়ে গেছে। 1000? হ্যাঁ হ্যাঁ, হবে কোথায়। এই নাও, তুমি তাহলে আবার এসে একটু যোগাযোগ করে যাও। হ্যাঁ ঠিক আছে, বাই। আমি টিয়া চাইলে তোমার পকেটে তো 10 টাকা বাইরে না, আর এই মাইয়ারে তুমি 2000 টাকা দিয়ে দিলা। তোমাদের কারণে বুঝলি সমাজটা রসাতলে গেছে। আরে এই 2000 টাকা আমি ফাইলে ঘোড়ার আন্ডা করতে নদীর একটা নায়িকা আনলাম, তাকে তুমি আগে আগায় দিয়েছো। এখন এই নায়িকাটা আমার হাতছাড়া হয়ে গেল। শোনো, এই যে এই সমস্ত এই ধরনের বেয়াদব মেয়ে থেকে 100 হাত দূরে থাকবা, বুঝলি? বসো তো, ভাল লাগছে না। তুমি ঢাকায় এসে বসে আছো আর ওদিকে তোমারে নিয়ে নানা রকম ঝামেলা শুরু হয়ে গেছে। আমারে নিয়ে ঝামেলা হবে কেন বুঝলাম না তো। আমি তো ভিলেজ পলিটিক্সের আগেও নাই পিছেও নাই। ভাই, কিছু মানুষ ওই ভিলেজ পলিটিক্সে না জড়ালেও পদে পদে বিপদে পড়ে। রোমিও ভাই তাদের মধ্যে একজন। তুমি নাফিজা আর ঝিনুকের মধ্যে তো ঝগড়া বাঁধাই দিছো। ওরা ছিল গলায় গলায় বান্ধবী, এখন একজন আরেকজনের চেহারাই দেখতেছে না। তোমার এই সব কথা কে কইছে? নিশ্চয়ই বুলেট। তুমি কি বুলেটের কথা বিশ্বাস করছো? আরে বুলেট ভাই আগের মতো নাই, এখন সে একদম নতুন মানুষ হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝতেছি না, বুলেট ভাই ঝিনুককে বিয়ে করতে চায়, তুমি তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছো কেন? আমি বলি, আসলে ঝামেলাটা হয়েছে কি, ঝিনুক হয়েছে বুলেটকে পছন্দ করে না। ঝিনুক পছন্দ করে রোমিও ভাইকে, ঝিনুক বিয়ে করতে চায় রোমিও ভাইকে। এই জন্যই রোমিও ভাইয়ের উপরে বুলেটে এত ক্ষোভ। নূপুর একদম ঠিক কথা কইছে। আমি নাফিজারে বিয়ে করতে চাই, এটা ঠিক আছে,
কিন্তু নাফিজা ঝিনুকরে নিয়ে নানা কাহিনী বানাইতেছে, আর সেইখানে বুলেট তাল দিতেছে। আমি নাফিজারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে না, আমি কখনোই ঝিনুকরে বিয়ে করব না। আচ্ছা শুনো, বুলেট ভাইয়ের বয়স হয়েছে, তার একটু এই বিষয়ে সাহায্য করো। ঝিনুক যদি তোমার লগে মিশতে আসে তাহলে তুমি মানা করে দাও। রোমিও ভাই যদি ঝিনুকরে নিষেধ করেও তারপরে ঝিনুক কখনো বুলেটকে বিয়ে করবে। কুসুম আমারে যেহেতু বলছে সেহেতু আমি ঝিনুকের ধারের কাছে। এ রঘু ভাই, তোমার কি আক্কেল পছন্দ জ্ঞান বুদ্ধি কোনো রঘু না? তুমি বলে প্রডিউসার ম্যাডাম মিটা বাড়ির ঘুরে এসে তোমরা দেখা করবো নিয়ে কোথাও এটা কোনো গ্রহণ করবা করিল? হ্যাঁ, তুমি আর বাজেট প্রজেক্ট রেডি করে তার বাড়ির ঘুরে দেবে না, একটা পরিবেশ সৃষ্টি করবে। তো মাইন্ড করে হয়েছে, আপনার কারণে আমাদের অপমানিত হয়ে আসতে হইলো। আমি তোমাকে পাঠাইছি বইলা মিতা রাগ করছে, মাইন্ড করছে, ঠিক আছে কুসুম, আমি এই নাটক করব না। আমি গরিব হইতে পারি, এই রোমিও গরিব হইতে পারে, কিন্তু ফকিন্নির পোলা না। এই রোমিও কে, এই রোমিও কে সেটা জানতে হবে। আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিউটিশিয়ান। আমার এই হাতে, এই রোমিওর হাতে ক্যাটরিনা, প্রিয়াঙ্কা এরা মেকআপ নিচ্ছে। কুসুম, তুমি ভালোই মিতারে জানাই দাও রোমিও এই নাটক করবে না। আরে পাগলামি করো না তো, মিতাপা ওদের অপমান করছে এই কথা আমি মানতে পারতাছি না। নিশ্চয় কোথাও না কোথাও ঝামেলা আছে। আচ্ছা আমার মাথায় না একটা জিনিস ঢুকতেছে না, মিতা তো কোনো সময় গ্রামের মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, তাই না? কিন্তু হঠাৎ করে মানে ও কেন খারাপ ব্যবহার করবে? আচ্ছা জগলু, তুমি সত্যি করে বলো তো, তুমি কি মিতাকে কোনো উল্টাপাল্টা কথা বলছো? না, আমি কোনো সংলাপই দেই নেই, সালাম দিয়ে কুল পাই না, আর বাড়তি কথা কত প্রশ্নই আসে না। না, এগুলো তো বাড়তি কথা করার বিষয় না, কত অল্প হয়েছে, কিন্তু অল্প কথার মধ্যে বোঝা যায় না। মানে আমি বুঝে হালাইছি যে মিতা খুব মাইন্ড করছে, মানে এটা আমি আন্দাজ করে বলতেছি আর কি, যে যেহেতু তাকে ওই বাড়িতে ডাকা হয়েছে, কিন্তু উচিত তো ডিরেক্টরের ওই বাড়িতে যাওয়া, সব কিছু মিলা এটা আমার ব্যক্তিগত একটা ধারণা আর কি। তোমরা আয়সা যেমনি কথাটা কইলা, মনে হয়েছে কি জানো, যে মিতা আপা রোমিও ভাইয়ের উপর রাগ কইরা তোম করে বাড়ি থেকে বাই করে দিছে। এই তিল রে তাল করা বাবুলের অভ্যাস। তোর জন্য এখন গিয়ে আমার মিতা আপার সাথে ঝগড়া করতে হবে। আচ্ছা ঝগড়া করতে হবে না, আমি মিতা আপারে ফোন দিতেছি, তোমরা বসো। আঙ্কেল, অনেকদিন আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। ঝিনুক আপনার কাছে আমাকে আসতে দেয়নি, তাই ঝিনুককে অমান্য করে আজকে আপনার সাথে দেখা করতে আছি। আমার সাথে তোমার কি কাজ আছে? তুমি কি কারণে আমার কাছে আসছো? কারণ তো অনেক, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আমি পাইছে নিতে পারছি না আঙ্কেল। তুমি আগে আমার কথা শোনো, আমি রোমিওকে খুঁজতেছি। রোমিওকে কি দরকার আঙ্কেল? ও আমার মেয়েটার মাথা খারাপ করে দিছে, নাটক সিনেমার ভূত আমার মেয়ের মাথার ভিতরে ঢুকিয়ে দিছে, ওর পাইলে আমি মারবো। আঙ্কেল, নাটক সিনেমা হচ্ছে একটা ক্রিয়েটিভ জিনিস, কাজটা যদি ভালোভাবে করা যায় না তাহলে এখানে টাকাও আসে, সুনামও আসে। তাছাড়া ঝিনুকের চেহারা তো লাইকার মতো আঙ্কেল। আমার নায়িকার মতো মেয়েরটাকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে দিব। ঝিনুক সিনেমার নায়ককে বিয়ে করতে চায়, এখানে আমার কোনো মত নাই। মত না থাকলে নায়ক বিয়ে করবে কেন? নায়ক ছাড়া কি এই দেশে কোনো ছেলে নাই? এলাকাতে ভালো বলে ছেলে আছে, একটা যোগ্য ছেলেদেরকে বিয়া দিয়ে দেন না, অসুবিধা কি? আমাদের গ্রামে তো কোনো যোগ্য ছেলে নাই, একমাত্র রাজা ছিল, সেও তো লতাকে বিয়ে করে ঝামেলে পড়ে গেছে, শুনছি সে নাকি পাগল হয়ে গেছে। এমন একটা ভালো ছেলে কিভাবে পাগল হলো সেটা তো বুঝতে পারলাম না। তোমার জানাশোনা কোনো ছেলে আছে? অবশ্যই আছে। ঝিনুককে আগে বলেন না যে ঝিনুক এই গ্রামের ছেলে বিয়া করবে কিনা। যদি বিয়া করতে চায় না, ছেলে এসে আপনার সাথে দেখা করে যাবে। আমি পছন্দ করলে ঝিনুক মানা করতে পারবে না। তুমি ছেলে দেখো। কার জন্য ছেলে দেখছো বাবা? কার জন্য আবার? আমার মেয়ের জন্য। 2 মাসের মধ্যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব। তোমার আর নাটক সিনেমাতে অভিনয় করতে হবে না, আমি বুলেটকে ছেলে দেখার অনুমতি দিয়ে দিচ্ছি। তুমি আর লোক পেলে না, বুলেট ভাইকে বলতেছে পাত্র খোঁজার জন্য, সে তো নিজেই একজন ক্যান্ডিডেট। তাই নাকি? বুলেট তো ভালো ছেলে, তা ভালো ব্যবসা করে, তার বাড়িঘর ভালো। আব্বা, এই কথাটি শোনার জন্য আমি 2 বছর ওয়েট করেছি। মানে আপনি যেভাবে আমাকে স্বীকৃতি দিয়েছেন না, আপনি যদি এখন বলেন যে ঝিনুককে বিয়ে করতে, আমি রাজি আছি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মুহূর্তে বিয়ে করব না, ফার্স্টে নায়িকা হব, তারপর আমি বিয়ে করব। তুমি আর নায়িকা হবার অনুমতি পাবে না, এবার তোমার বিয়ের চিন্তা করো। আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, আমি কথা দিচ্ছি তুমি নায়িকার অনুমতি পাবে, তোমার মনের আশা পূর্ণ হবে গো। আমি যদি গ্রামে বিয়ে করি তাহলে আমি শামসু ভাইকে বিয়ে করব, কারণ তোমার থেকে টাকা পয়সা শামসু ভাইয়ের অনেক বেশি, তার ঢাকাও নিজের ফ্ল্যাট আছে। ফ্ল্যাট আমিও কিনবো আঙ্কেল, শামসুর চাইতে এফডিআর বেশি টাকা আমি আপনাকে দেখাবো। আঙ্কেল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে, আর যোগ্য মনে না করলে বিয়ে হবে না।
বুলেটের কথা আমার খুব ভালো লাগলো, সে তোরা জোর করে নাই। শামসুর টাকা আছে আমি জানি, সেই টাকা বেশিরভাগই অবৈধ, জমির দালালি করে সে টাকা বানাইছে। এই দিক থেকে কিন্তু বুলেট শামসুর থেকে অনেক ভালো। বাহ, আব্বার কথা শুনে আমার মনটা জুড়ে গেল গা। তোমার সাথে যদি আমার বিয়ে না হয়, আমি সারা জীবন ওনাকে আব্বা বলে ডাকবো। আব্বা, আরেকবার সালাম করে আপনাকে চলে যাব। আসি। চামচা দেখছি, এরকম চামচা আমি আমার লাইফে দেখি নাই। যত সব। আর বাবা, আমি বুঝি না ও আয়শা তোমার মাথা কি করলো যে তুমি মানে বিয়ের জন্য রাজি হয়ে যাচ্ছ, ছেলে দেখার জন্য রাজি হয়ে যাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ কুসুম, কেমন আছো? আছি মিতাপা, ভালো আছি। শুনলাম তোমার নাটক করতেছো। হ্যাঁ, আমি তো নাটক করছি, তোমাকে তো বলেছিলাম। আরে তুমি না আমাকে বলেছিলে রোমিও ভাইকে একটা কাজ দিতে, আমি তো তাকে কাজ দিয়ে বিপদে পড়ে গেলাম। কেন বিপদে পড়ছো? কেন, কি বিপদে পড়ছো আমারে বলো তো। আর বলো না, কোথায় কাজের মিটিং করবে আমাদের বাসায়, তা না রোমিও ভাই আমাকে বলে বাবলুদের বাসায় যেতে। আজকে বাবলু ভাই আর জুগলু ভাইকে পাঠিয়েছিল, আমি তো রাগ করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আরে তুমি না গেলে তো নাটকই হইব না। তুমি একটা কাজ করতা, তোমার বাসায় মিটিং কল কইরা আমার নুপুরাপাড়ায় দাওয়াত করতা, আমরা যাইতাম, ওগরেও আসতে কইতাম, ওইখানেই মিটিং করতাম। আমার বাসায় আসার জন্য তোমাদেরকে দাওয়াত দিতে হবে? তোমরা এখন কি করছো? আমার বাসায় চলে আসো, একসাথে গল্প করি, সুন্দর একটা সময় পার করবো। এখন তো যাওয়া যাবে না, ওই তোমাদের নাটকের বিষয়ে রোমিও ভাই কি যেন আমাদের সাথে কথা বলবে, তো বাবুল ভাইয়ের বাসায় যাইতে বলছে। শোনো, তোমাদের বাবুল ভাইয়ের বাসায় যেতে হবে না, তোমরা আমার বাসায় চলে আসো। আমি রোমিও ভাইকে ফোন দিচ্ছি, সেও আমাদের বাসায় চলে আসবে। রান্না বান্নার ব্যবস্থা আমি করছি, খাওয়া দাওয়াও হলো, নাটক নিয়েও আলোচনা হলো। আরে তুমি তো আগেই বলো নাই, এখন তো আর যাওয়া যাবে না। তুমি একটা কাজ করো না, তুমি রোমিও ভাইয়ের বাসায় আসো, ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। কুসুম দেখো, আমি রোমিও ভাইদের বাসায় যেতে পারবো না, কারণ বাবুল ভাই আর জুগলুর সাথে আমি যথেষ্ট রাফ ব্যবহার করেছি, তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছি। হ্যাঁ, আমি শুনছি বাবুল ভাই আবার একটু কষ্টও পাইছে, কইতেছে যে মিতা আপা এত কঠিন মনের মানুষ, এটা তো আগে জানতাম না। তোমার কাছে বিচার দিয়েছে, তাহলে তো ওদের সাথে আমি কাজ করতে পারবো না। আরে না, ওরা বিচার দিতে আসবো কেন? তবে তুমি যে ওদের সাথে একটু খারাপ ব্যবহার করছো, ওটা তো তুমি নিজের মুখেই আমারে বলতেছো। আসলে একটু রাগ বেশি হয়ে গিয়েছিল, তখন একটু রাগ বিহেভ করেছিলাম। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তোমার কথা তো সবাই শুনে, তুমি একটু বুঝিয়ে বাবুল ভাই আর জগলু ভাইকে আমার বাসায় পাঠাও। আমি ভালো ব্যবহার করব, আমার আগের ব্যবহার ওরা ভুলে যাবে। আরে ওরা শুধু আমারে মানে না, তোমারেও মানে, আর তোমারেও খুব পছন্দ করে, তো তাই তোমার কথায় একটু মন খারাপ করছে। তুমি চিন্তা করো না, আমি ওদের সাথে কথা বইলা তোমার ওখানে পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, দেখা হইতেছে, ভালো থাকো। আর ভালো থাকা, আমার জীবন আর কোনোদিন সুখ আসবে না, এটা আমি বুঝে গেছি। আরে তোমার কথায় দেখতেছি হতাশা আছে। মিতা আপা, তুমি শিক্ষিত মাইয়া, তুমি এরকম হতাশ হইবা কেন? আরে আমাদের দুই বোনে দেখো না, আমাদের সাথে তো কত রকম কত কিছুই হয়, তারপরও আমরা কখনোই ভাঙ্গা পড়ি না। আমাদের মতো তুমি মনোবলটা একটু শক্ত করো। চেষ্টা করবো। আচ্ছা শোনো না, ওদের সাথে সাথে তোমরাও চলে আসো, তোমরা আসলে আমার মনটা ভালো লাগবে। আমরা আসবো কিনা জানি না, তবে ওরা তিনজন আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখি আপা। নুপুর, তুমি বাড়ি যাবা কবে? আমার আর বাড়ি এখানে তো আসলে আপন কেউ থাকে না, গেলে তো আমার একা একা বসবাস করতে হবে এখানে। আর তাছাড়া আমি যদি এখন বাড়িতে যাই, তাহলে তো এই শত্রুপক্ষ আমাকে মৌমাছির মতো ঘিরে ধরবে। আরে দূর, শত্রু তোমাদের শত্রুদের এখন আর ঐতিহাস নাই। নুপুর, তুমি এত চিন্তা করো না তো, তুমি গিয়া আমার বাড়িতে উঠবা, তোমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত কেউ দিতে পারবে না। কেউ কিছু কইলে আমি একদম জিব্বা টাইনে ছিঁড়ে ফেলব। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো রোমিও ভাই। শিউলির বিয়ের কথাবার্তা চলতেছে, তো ওর যদি বিয়েটা ঠিক হয়ে যায়, তখন তো বিয়ের অনুষ্ঠান তো গ্রামেই হবে, তো গ্রামে তো তখন আমার যেতেই হবে, তাই না? আমি একেবারে তখনই যাব। রোমিও ভাই, মিতা আপা আসতেছে না। হ্যাঁ, গেলে তোমারই যাওয়া লাগবে, বাবুল ভাই ঠিক কথাই বলছে। দেখছো, তাহলে তো বাবুল ভাই ঠিকই বলছে, আমরা তো বাবুল ভাইয়ের কথা শুনে ভুল বুঝলাম। বাবুলের কথা যদি ঠিক থাকে, তাইলে আমি ওর নাটক করতেছি না। মান সম্মান জলাঞ্জলি দিয়া এই রোমিও কাজ করে না। আমি কালকে এই বাড়ি চলে যাবো। এই নুপুর, তুমি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারো। আমি তো এখন বাড়িতে যাব না, আর কাজ যদি না হয় তোমার তো এখানে থেকে লাভ নাই, তোমার তো বাড়িতে যেতেই হবে। কিন্তু আমার না একটা জিনিস মাথায় ঢুকছে না, মানে মিতা আসতে না করে দিল কেন হঠাৎ? প্রডিউসারের ভাব লইতেছে না। এই রোমিও কোনো প্রডিউসার রেকর্ড দিয়া চলে না। আমার একটা আত্মসম্মান বোধ আছে। আরে রোমিও ভাই, তুমি একটু বেশি বুঝো না তো। মিতা আপার বাসায় কেউ নাই, মিতা আপা যদি বাসা থেকে বাইরে হয়
তাহলে একটু সমস্যা হইতে পারে, এই কারণে সে বাইরে আসতেছে না। তুমি তোমার সাগরিতে নিয়ে দেখা করে আসো। এইবার আসল কথা বেরোচ্ছে। এই বাবুল ভাইয়ের কথা শুনে আমরা ভুল বুঝতেছিলাম। কুসুমের কথাই এখন ক্লিয়ার হয়ে গেল যে মিতা আসলে কোনো জটিল মেয়ে না, ও আসলেই খুব সহজ সরল। কুসুম যেহেতু বলছে, আমার তো আর না করার কোনো জো নাই। আচ্ছা এক কাজ করো, তোমরা একটু বসো, আমি বাবুল রে নিয়ে মিতার বাসা থেকে আসতেছি। আমি যাবো আর আসবো। আমাদের আর পাইবা না, আমরা চলে যাইতেছি। শুটিং এর দিন দেখা হইব, তখন আমরা শুটিং দেখবো না একলগে। রে কুসুম, আফসোস তোমারে যদি নায়িকা বানাইতে পারতাম, অসাধারণ একটা নাটক হইতো, কিন্তু তোমারে আমি বুঝাইতেই পারলাম না বাবা, নায়িকা হওয়ার ইচ্ছা আমার নাই, ওই অভিনয় আমার আকৃষ্ট করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, ওই নায়িকা হবা কি হবা না সেটা পরে দেখা যাবে। কি বলেন রমিও ভাই? এখন চলো বাসায়, চলো তাড়াতাড়ি, বাসায় অনেক কাজ আছে। চলো। ঠিক আছে ভাই, আজকে উঠি। আচ্ছা ভালো থেকো তুমি। আচ্ছা তোমরাও ভালো থাকো, সাবধানে থাকো।